সত্যজিৎ আসলে আপাদমস্তক হলিউডি সিনেমা দিয়ে তো দীক্ষিত। অপরাধীকে ধরতে গেলে নিজেকে অপরাধী হতে হয়। চ্যাটার্জি হচ্ছে সৈকত মুখোপাধ্যায়। হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু ইয়েট আনাদার এপিসোড অফ টক ঝাল মিষ্টি। মির্চি বাংলা ইউটিউব চ্যানেল খুললে যদি আমরা সৈকত মুখোপাধ্যায় প্লেলিস্ট দেখি তাহলে দেখবো যে শুধু মিলিয়ন কেন, মানে বেশ কয়েক মিলিয়ন ভিউ সেই গোটা প্লেলিস্ট জুড়ে। তো সেই ব্যক্তি, সেই স্বনামধন্য লেখক সৈকত মুখোপাধ্যায় আজকে আমাদের সঙ্গে এসেছেন। নমস্কার। হ্যালো হ্যালো। হ্যালো। তো এই নেক্সট মানে কামিং সানডে তোমার একটি গল্প হবে আর কি, সানডে সাসপেন্সে, চৌবে, সেগুন বন অন্ধকার। তো তোমার সঙ্গে এর আগে কথা হচ্ছিল যে মানে এই যে গোটা চৌবের যে জগৎটা, এই জগৎটা বা তুমি যেভাবে জগৎটাকে এক্সপ্লেন করেছো সেটা খুব একটা, মানে আমি কারোর নাম করে বলছি না, বা অনেক লেখায় না, আমি এই একটা জায়গা, একটা জগৎ, একটা জিওগ্রাফি যে এক্সপ্লোর করা থাকে, তোমার ক্ষেত্রে খুব ভাল লাগে পড়তে এটা। তো মানে তুমি কি সেখানে ছিলে, বা মানে তুমি কি করে জানলে মানে এতটা জগৎ সুন্দর করে যে বলা যায়? একদমই। অ্যাকচুয়ালি উমাশঙ্কর চৌবে উনি অবসর নেয়ার পর পুলিশ সার্ভিস থেকে উনি বাড়ি বানিয়েছেন কুচবিহারে, যে এয়ারপোর্ট তার পাশে। তো আমি ঠিক ওইখানেই আমি 4 বছর কাটিয়েছি চাকরি সূত্রে, ঠিক ওই জায়গাটাতে। এবং যখন একটা একটা গল্প লেখার ইচ্ছে হয় কারণ, তখন তো তাকে পটভূমিটা একটু সিলেক্ট করতে হয় ভেবেচিন্তে, যে সেটা যেন খুব একটা ড্র্যাব, একটা খুব মানে বিবর্ণ একটা পটভূমি না হয়। তো এর ঠিক উল্টো মেরুতে যদি কিছু দাঁড়িয়ে থাকে তাহলে সেটা কিন্তু কুচবিহার শহরটা। মানে পাহাড়তলির শহর বলতে যা বোঝায় তাই। খুব বেশি দূরে কিন্তু চিলাপাতার জঙ্গল বা বক্সার জঙ্গল নয়। পরিষ্কার দিনে মানে বৃষ্টি হয়ে যাওয়ার পর বাড়ির ছাদে উঠলে ভুটান পাহাড়ের সারি দেখা যায়। এগুলো একটা দিক। আরেকটা দিক হচ্ছে জায়গাটার ভৌগোলিক অবস্থান কিন্তু বেশ কয়েকটি দেশের সীমানা। অর্থাৎ ক্রাইমের যদি আমদানি করতে হয় তাহলে সেটা কলকাতায় যত না সহজে আমদানি হয়, কুচবিহারে কিন্তু সেটাকে অনেক লজিক্যালি এই ক্রাইম কিন্তু ওখানে ঘটে যেতে পারে। তো এই সব মিলিয়ে কুচবিহারের থেকে ভালো বাসস্থান একজন গোয়েন্দার পক্ষে আর কিছু হতে পারে না। তো এই সব থেকেই কুচবিহারে চৌবে সাহেবকে আমি স্থাপনা করেছিলাম। এবং ঠিক আছে, তারপর থেকে চলছে। হ্যাঁ, কুচবিহার তো অবশ্যই আমার ভীষণ চেনা, যেহেতু 4 বছর ছিলাম এবং প্রচুর ঘোরাঘুরি করতে হয়েছে, শুধু শহরে নয় তার আশেপাশে মানুষজনের সঙ্গে মিশতে হয়েছে। এখনো অবধি কিন্তু এরকম কোনো অবজেকশন আসেনি যে আপনি এটা ভুল লিখেছেন। যাক। তো মানে তুমি লেখক হবে এটা মানে তোমার কবে থেকে মনে হলো? মানে আমাদের তো মনে হয় না যখন আমরা বড় হচ্ছি। তোমার ছোটবেলা কোথায় কেটেছে? কলকাতায় নাকি? আমি তো আমার জন্ম এবং বড় হয়ে ওঠা উত্তরপাড়ায়, কলকাতার কাছেই। কলকাতার সংস্কৃতি ওখানে। কিন্তু আমি জীবনে কোনোদিন ভাবিনি লেখক হব। আমার মনে হয় খুব কম বাঙালি লেখক এরকম ভেবেছেন যে মানে লেখক হওয়াটাকে প্রফেশন হিসেবে বেছে নিয়েছেন, এরকম বোধহয় খুব বেশি কেউ নেই। তো আমিও তাই। আমি তো পড়াশোনা করেছি, চাকরি করেছি, যেরকম 8-10টা বাঙালির জীবন সেরকমই। এর মধ্যে একবার হয়েছিল কি, যে আমার এক লেখক বন্ধু ছিলেন, ভীষণ ভালো লেখক বন্ধু এবং সহকর্মী ছিলেন তিনি। লিটল ম্যাগাজিনে বেশি লিখতেন, মেনস্ট্রিম স্টোরি, অত্যন্ত সিরিয়াস ঘরানার গল্প, উপন্যাস, পরীক্ষা নিরীক্ষামূলক। তার একটা বই বেরোয়। তো এটা আজ থেকে প্রায় 22-23 বছর আগের কথা। তখন ফোনে কথাবার্তা এত চালু ছিল না। আমি তাকে একটা চিঠি লিখি বইটার একটা রিভিউ করে। তিনি তখন বহরমপুরে, আমি কলকাতায়। তো তাকে একটা চিঠি লিখি। তাদের কিছু বিরূপ কথা হয়তো ছিল, কিন্তু তিনি এতই মহানুভব মানুষ, তিনি ওইসব বিরূপ কথাগুলো ধরলেনই না। তিনি আমাকে বললেন যে, মুখার্জি সাহেব, আপনার গদ্য এত ভালো, তো আপনি নিজে কিছু লেখেন না কেন? তো এমনই সমাপতন। সেই সময় দেখা গেল আনন্দবাজার রবিবাসরীও একটি বিজ্ঞাপন দিয়েছে যে নবান্ন বলে একটি পাতা ওরা রাখছেন নবাগত লেখকদের জন্য। তো আমার মনে হলো যে একটা গল্প আমার মাথার মধ্যে তৈরি আছে। প্রথম গল্পটা কোনো লেখকই বোধহয় খুব কষ্ট করে বানাতে পারেন না, কারণ তা তো অভ্যেস নেই। তো তখন একটা তৈরি গল্প তারা কিছু খোঁজেন। তো এটাও কুচবিহার অফিসেরই আমার গল্প। তো সেই গল্পটা আমি লিখে পাঠিয়ে দিই। তো ছাপা হয়ে গেল রবিবাসরীয়তে। তারপর দুটো ঘটনা ঘটলো। এটাও বোধহয় অনেক লেখকই ভাবেন যে একটি গল্প আমার লেখার ছিল, এটি লিখলাম, আর আমি কিছু লিখবো না। কিন্তু তারপর দুটো ঘটনা ঘটলো। এক হচ্ছে, দেশ পত্রিকা একটা প্রতিযোগিতার আয়োজন করলো, যেখানে তারা অনেকগুলো সেগমেন্টে প্রতিযোগিতাটা ছিল।
হাসির গল্প, রহস্য গল্প, এই ধরনের। আর কি ছিল জানো, ঠিক মনে পড়ছে না এখন আমার। তো আমি হাসি আর রহস্য এই দুটো সেগমেন্টে দুটি গল্প পাঠাই আমি, তো দুটোই ওখানে প্রতিযোগিতায় স্থান পায়। বাহ। তারপরে তখন রবিবাসরীয় যিনি দেখতেন পাতাটা, শ্রদ্ধেয় রঞ্জন চক্রবর্তী মশাই, তিনি আমাকে একদিন ফোন করে বললেন, ওই একটি গল্প পড়ি, যে এরপর আপনি আর যা লিখবেন আগে আমাকে দেখাবেন, তারপর অন্য কোথাও লিখবেন। তো এরপর তো আর লেখক না হয়ে আমার উপায় ছিল না বলে আমি হয়ে গেছি। তুমি যার নাম বললে রঙ্গন চক্রবর্তী, উনি আমার ফার্স্ট বস। আচ্ছা, এবং উনি কিন্তু তোমার আমার মতো ইংরেজি সাহিত্যের ছাত্র, হ্যাঁ, খুব হ্যাঁ, কৃতি হ্যাঁ, ছাত্র হ্যাঁ। ছিলেন। উনি বিজ্ঞাপন কোম্পানি। গ্রাফিটি বলে একটা প্রোডাকশন হ্যাঁ। হাউস খুলেছিলেন, যেখানে আমি দীর্ঘ বোধহয় 12 বছর চাকরি করেছি। তো সেই সূত্রেই আলাপ। যাই হোক, তো মানে তোমার গল্প শুনে একটা সোজা উত্তর পাওয়া যায়, তাও তোমায় জিজ্ঞেস করব, তুমি পাহাড় না সমুদ্র? পাহাড়, জঙ্গলওয়ালা। জঙ্গলওয়ালা। পাহাড় নয়। তো মানে তুমি, মানে ধরো তোমার যেই ফার্স্ট লেখা হলো, তখন তো তুমি চাকরি করছো, তাই তো নাকি না? তো তখন কি মনে হতো যে চাকরিটা ছেড়ে দেবো, পুরোদস্তুর লেখক হয়ে যাবো, নাকি তখনও অতটা টান হয়নি নাকি? এখনো হয়নি। এখনো হয়নি। বাংলা সাহিত্যে এরকম লেখক নেই যে শুধু লেখার পয়সায় সংসার চালাতে পারবে। হ্যাঁ, যারা আছেন তাদের স্ত্রীরা চাকরি করেন। সেটা তোমার কেন মনে হয়? মানে মানে বাঙালি হিসেবে কি আমরা এখনো অতটা, মানে অতটা বই প্রেমিক নই যে এতগুলো বই কিনে পড়বো বা এরকম কিছু? এত বিপুল পরিমাণে তো বিক্রি হয় না বই। এক সময় হতো, আমি শুনেছি, মানে এক সময় হতো, হ্যাঁ। পূর্বজদের তখন একটা ব্যাপার ছিল কি, যে ভাগলপুরে যে বাঙালি আছে, পূর্ণিয়া যে বাঙালি আছেন, লখনউয়ে যে বাঙালি আছেন, তাদের জন্য পেটি পেটি বই এখানে মিত্র ঘোষ, দেশ ইত্যাদি প্রকাশনা থেকে, আজ থেকে আমি বলছি 50-60 বছর আগেও, প্রতিদিন যেত। অর্থাৎ প্রবাসী বাঙালিদের একটা বিরাট বইয়ের বাজার ছিল, যেটা এখন কিন্তু একদম। আমি নর্মালি দেখেছি যারা ধরো একটু সাহিত্যের দিকে যায় বা যারা একটু আর্ট মনস্ক হয়, মানে শিল্প মনস্ক হয়, তারা একটু খামখেয়ালি হয়, ভুলো মনে হয়, বা হয়তো যেমন আমি হয়তো নই অতটা, তাও স্কুলে আমাকে, মানে আমার নর্মাল কমপ্লেন আসতো যে আপনার ছেলে জানলার দিকে তাকিয়ে কি ভাবে। তোমার ক্ষেত্রে তোমার ছোটবেলা কেমন ছিল? ওই দুষ্টু ছিলে নাকি? এরকম ছিল, মানে আমি জানলার দিকে তাকিয়ে ভীষণ বসে থাকতে পারতাম, এখনো পারি। হ্যাঁ, আমি সুযোগ পেলে এখনো সারাদিন জানলার দিকে তাকিয়ে, আমার মা ইনফ্যাক্ট, আমি একটা চিলে ঘরে পড়তাম, একটা 3 তলা বাড়ির চিলে ঘর, এর থেকে ভালো পড়ার জায়গা তো আর হয় হ্যাঁ, না। হ্যাঁ, হ্যাঁ। আমার এক বন্ধু বলেছিল, সৈকত তোর এই ঘরটা পেলে আমি ফার্স্ট ক্লাস না পাই এমএতে, অন্তত সেকেন্ড ক্লাস ফার্স্ট হতে পারতাম। আমি কিছুই হইনি। সেটার কারণ হচ্ছে যে ওই চিলে ঘরের একটা জানলা ছিল, যেটা দিয়ে বহু দূরে রাজাদের উত্তরপাড়ার যে জমিদার বাড়ির নারকল গাছের সারি, আরে সেটা বাবা, পেরিয়ে দক্ষিণেশ্বর মন্দিরের আবছা চূড়ো, হ্যাঁ এইসব। তোমার তো ওখানেই মাথায় মাথায় গল্প নিশ্চয়ই লাইন ভাবছো তুমি। তখন ওগুলোকে গল্প বলে বুঝতে পারতাম না, কল্পনাই বলতাম। কল্পনা। যদি লেখার অভ্যেস থাকতো তাহলে হ্যাঁ নিশ্চয়ই ওগুলোই গল্প হতো তখন। কল্পনা থেকে বলছি, তুমি তোমার সঙ্গে কথা হচ্ছিল যে ডার্ক ফ্যান্টাসি নিয়ে, মানে ফ্যান্টাসি, কল্পনা প্লাস আর অনেক কিছু নিয়ে আর কি। এবং তুমি কাইন্ড অফ প্রথম লিখেছো ঈশ্বরের নষ্ট ভ্রূণ। তো মানে হঠাৎ করে তুমি মানে পাহাড় জঙ্গল থেকে ডার্ক ফ্যান্টাসিতেও কেন ইয়ে করলে, না, বিচরণ করলে? ব্যাপার হচ্ছে যে আমি যদিও নিজে সাহিত্যের ছাত্র, এই টার্মিনোলজি গুলো আমার জানা, হ্যাঁ, কিন্তু আমি কখনো এরকম ভাবিনি যে আমি ডার্ক ফ্যান্টাসি লিখছি। আমি গল্পই লিখছিলাম, এবং আমার গল্পগুলো সবসময় কখনোই না খুব রুটেড ইন দ্য রিয়েলিটি হয় না। এটা তো এক একজনের এক এক রকম লেখার ধরন। কারেক্ট। তা আমি কখনোই বাস্তবকে খুব বেশিক্ষণ ফলো করতে পারি না। অর্থাৎ সে ঘুম থেকে উঠলো, দাঁত মাজতে মাজতে বারান্দায় গিয়ে দেখলো যে পাশের বাড়ির যে বৌদি, সে এসে একটা শাড়ি মেলছে, এই লেখা আমি খুব বেশিক্ষণ আমি চালাতে পারি না। হ্যাঁ, মানে আমি দাঁত মাজতে মাজতে সে দেখলো যে একটা চিল এসে বসেছে, তার পেছনে দেখা যাচ্ছে অমুক একটা ব্রিজের একটা সিলিউয়েট, এইটা যতক্ষণ না আসছে আমি লেখার গতি পাই না। তো ফলে আমার লেখা এমনিতেই ফ্যান্টাসির এলিমেন্টটা তার মধ্যে ছিলই। আর ডার্কনেস যদি তুমি বলো, তাহলে ডার্কনেসের ঘরানা কিন্তু তুমি যদি বাংলা মেনস্ট্রিম গল্প পড়ো তাহলে দেখবে এটা কিন্তু বরাবর রয়েছে। মানে আমি কি ডার্ক লিখি, সন্তোষ কুমার ঘোষের এক একটা গল্প, বিমল করের এক একটা গল্প, এগুলো এত প্রচন্ড ডার্ক যে মতিনন্দী, এদের গল্প এত ডার্ক যে একটা গল্প পড়ার পর আর কিছু পড়তে ইচ্ছে করে না। হ্যাঁ, মানে হ্যাঁ, মানে কিছু জিনিস থাকে না, পড়ে খানিকক্ষণ টাইম লাগে সেটাকে আত্মস্থ করার বা সেটাকে হজম করার। আমার মনে হয় যে এই ডার্কনেস কিন্তু লেখকের অবদান না, এটা আমাদের এই দেশের এবং আমাদের এই সময়ের ফসল। এখানে লিখলে ডার্কই আসবে লেখা। সময়ের অবশ্য ফসল। আমি কিন্তু হাসির লেখাও লিখি,
কিন্তু সেগুলো হচ্ছে একটু জোর করে লেখা আর কি। হ্যাঁ, মানে আমি দুটোকে মেশাই না কখনো। হাসির লেখা মানে নাইটির প্রতি বারমুডা। তুমি তুমি কি ভূপারিয়াটাক ইয়ের কথায়? না, কারণ তুমি যেরকম চৌবে সাহেব লিখছো তেমনি একাধারে লিখছো নীল চ্যাটার্জি। আমাদের এখানে হয়েছে অনেকগুলো গল্প, আমি করেছি একটি মরুপিরানা, বা আরো অনেক গল্প আছে, বা 5 নম্বর স্পেসিমেন, প্রেতের প্যারাকিট, তো যেগুলো বিভিন্ন জায়গায় গিয়ে। হুম। তো এগুলো বেশিরভাগই দেখবে ভারতবর্ষের মধ্যে, এবং সেগুলো তো আমি গেছি। হ্যাঁ, আর তবে না যেমন প্রেতের প্যারাকিট যেমন মরিসাসে মরিশাসে ওইটা আছে, নিয়ে হ্যাঁ। ঘেঁটে লেখা, আমি যাইনি। কিন্তু এছাড়া আমার কিন্তু খুব বেশি বাইরের ব্যাপার নেই। তোমার মনে থাকতে পারে না আমি বলছি তোমার কি মানে পায়ের তলায় সর্ষে, মানে তুমি আছে 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 বেড়াতে ভালোবাসি। 5 নম্বর স্পেসিমেনে যে অঞ্চলটার কথা ছিল, ওটা আমি ট্রেক করে গেছিলাম 2017 সালে। আমি বাগিনী গ্লেসিয়ার ট্রেক করি 17,000 ফিট। তো ওই জায়গাগুলো আমার নিজের দেখা, এবং ওখানে একটা ঘটনার কথা আছে যে কখনো ভারতীয় সেনাবাহিনীর একটি বিশাল একটা এস্টাবলিশমেন্ট ধসে পড়ে যায়, যার পর ওই নন্দা দেবী স্যাংচুয়ারি ক্লোজ করে দেওয়া হয় ফর দ্য ভিজিটার্স। সেটা নিয়ে নানা রকম কনজেকচারস আছে, অনেক অনেক মতবাদ আছে। তো অনেকে বলে ওইটার যে রেডিও অ্যাক্টিভিটি ছড়িয়ে পড়েছিল ওটার তার জন্য। জন্য পর্যটকদের কাছে বন্ধ করে দেওয়া হয়। যখন খোলা হয় ওই 14-15 সাল নাগাদ আবার পারমিশন দেওয়া হয়। আমি তার পরেই গেছিলাম, মানে উই আর অ্যামং দ্য ফার্স্ট ভিজিটার্স ওখানে। তো আমার গল্পে সাধারণত তথ্যের জায়গাটাতে কোনো ভুল থাকে না, কল্পনাটাকে পরিষ্কার কল্পনা বলেই চেনা যায়, সেটা নিয়ে কেউ অনুযোগ করবে না। তোমার হিসেবে কোন সত্যজিৎকে ভালো লাগে, মানে চারুলতা সত্যজিৎ, নাকি কুপিকাইন বাঘাবাইন, নাকি ফেলুদা সোনার কেল্লা? এইটা কিন্তু খুব কঠিন প্রশ্ন। আমার যদি সবই ভালো লাগে তাতেও তো অসুবিধা নেই। না তো কোনো অসুবিধা নেই। না, আমার সবই ভালো লাগে, এবং সাহিত্যের ক্ষেত্রেও তাই। আমাকে অনেকে প্রশ্ন করেন, মানে এই প্রশ্নটার সম্মুখীন আমাকে সব থেকে বেশি হতে হয়, যে আপনি একসঙ্গে নাইটির প্রতি বারমুডা, ঈশ্বরের নষ্ট ভ্রূণ, চৌবে সাহেব, এটাই আমি তোমায় কিভাবে করতে যেতাম, লিখছেন? তুমি মানে এতগুলো যে লিখছো ভেরিয়েশনে। এত রকম। তো আমি সত্যি প্রশ্নটাতে একটু অবাক হই, এবং আমি তাদের উত্তর দিই যে আপনি যদি পাঠক হিসেবে সবকটার রস নিতে পারেন, তাহলে আমি লেখক হিসেবে হিসেবে আমি কেন লিখতে পারবো না? এবং এটাও বাংলা সাহিত্যে খুব ইউনিক কিছু না। বিমল কর যে অত ডার্ক লেখা যার আছে, তিনি কিন্তু বালিকা বধূ লিখেছিলেন, মানে তার কিন্তু খুব সরস লেখাও রয়েছে। এই বইটা প্রায় সব গল্পই আমাদের করা হয়ে গেছে যেরকম তুমি বললে, এবং সৈকতদা সুন্দর করে একটা লিখে দিয়েছে এখানে, টিম সানডে সাসপেন্সকে ভালোবাসার সঙ্গে সৈকত মুখোপাধ্যায়। তো আচ্ছা, এখানে ছবিটাও তোমার ইয়েরই আছে, সেগুন মন অন্ধকারের ছবিটা আছে। তুমি কি আর চৌবে লিখছো? কারণ প্রায় তো সব গল্পের মধ্যে করা হয়ে গেছে। হ্যাঁ, একটি জনপ্রিয় কিশোর পত্রিকাতে এই মাসেই আসছে চৌবে সাহেবের, মানে এই বইতে তো বইমেলা অবধি যা লিখেছি সব ঢুকে গেছে। তারপর আবার একটা গল্প আসছে এই আরেকটা। পত্রিকাটাতে আসছে। বাহ। আবার এরকম কিছু জমলা হয়তো আরেকটা বই দেখা যাবে। বেশ, পত্রভারতী থেকে চাইলে আপনারা এই বইটা কিনতে পারেন। চক্রভেদী চৌবে সাহেব। চৌবে সাহেব যে চরিত্রটা, একজন প্রায় 70 বছর বয়সী লোক, রিটায়ার্ড পুলিশ, এবং মানে এই চরিত্রটা তুমি কিভাবে দেখলে, মানে এরকম কোনো কাউকে দেখেছো, দেখে তুমি তৈরি করেছো? চৌবে সাহেবের নামটা আমার ছোটবেলার ইংরেজি শিক্ষকের নাম। নামটাকে যেহেতু একটু অন্যরকম করতে হবে, হ্যাঁ, সেই জন্য ওই নামটা নেওয়া। কিন্তু খুব মজার একটা ব্যাপার হয়েছে, কিছুদিন আগে আমার একটা পোস্টের থ্রেডে, মানে ফেসবুকে, আমার এক খুব মানে তন্নিষ্ঠ পাঠক, যিনি আমার লেখা খুব পড়েন এবং খুব বুদ্ধিমান পাঠক, তিনি একটা সুন্দর কমেন্ট করেছিলেন। তিনি বলেছিলেন যে এই যে উমাশঙ্কর অর্থাৎ শিব এবং হ্যাঁ। বিনায়ক অর্থাৎ গণেশ, হ্যাঁ, আপনার চৌবে সাহেবের গল্পেও কিন্তু অনেকটাই পিতা পুত্রের সম্পর্কের মতো ওদের সম্পর্কটা। শিব আর গণেশ যেমন এবং সেরকম তো পিতা-পুত্র, মানে উমাশঙ্কর মানে ইয়ে তো আর সেরকমই বিনায়ক আছে সেরকম। ডায়ালগে। কিন্তু এটা সত্যি কথা বলতে কি, এগুলো সমাপতন। যেটা শোনা যায় না, যে রাজশেখর বসু যখন ছদ্মনামের কথা ভাবছেন কি নেবেন ছদ্মনাম, তখন ওনার বাড়ির শ্যাকরা আসে ওদের বাড়ি। সেই শ্যাকরাটির নাম ছিল পরশুরাম, এবং উনি আর কিচ্ছু না ভেবে পরশুরাম নামটা নিয়ে নেন। এরপরে বহু পণ্ডিত কিন্তু বিশ্লেষণ করে দেখিয়েছেন যে উনি আসলে খড়গ নিয়ে স্যাটায়ারের কুঠার দিয়ে সবাইকে ছিন্ন ভিন্ন করতে করতে যাচ্ছিলেন বলে রাজশেখর বসু পরশুরাম ছদ্মনামটা, তা নয়। এগুলো মজা, এগুলোই মজা আর কি। তো সেভাবেই উমাশঙ্কর চৌবে নামটা এসেছিল। আর বাকিটা ওই যে একটা ব্যাপার তো মানতেই হবে, যে গোয়েন্দারা গল্পে থাকে, গোয়েন্দা গল্প কাইন্ড অফ রূপকথা, এটা কিন্তু আমাদের মানতে হবে।
হবে। মানে আমি এটা অল রেসপেক্ট টু আগাথা ক্রিস্টি, সবাইকার সম্বন্ধে শ্রদ্ধা রেখে বলছি, যুক্তির ছুরিতে কোনো গোয়েন্দা গল্প ধোপে টিকবে না, বাস্তবে কিন্তু গোয়েন্দা হয় না। এবং আমাদের আইনি যে পদ্ধতি আছে তাতেও গোয়েন্দাকে রেকগনাইজ করে নাকি। তো ফলে যেটা করতে হয়, অনেকেই আমরা করি, অনেক লেখকই আমরা করেছি, সেটা হচ্ছে পুলিশ প্রসিডিওরের জন্য একজন সত্যিকারের পুলিশকে রেখে দিতে হয় গল্পে। আদারওয়াইজ তো গোয়েন্দা খুঁজে পাবে না ওগুলো, মানে গোয়েন্দা তো জানবে না কোনোদিন, জানো না গোয়েন্দার কথাটাই বা কে শুনবে, কথাটাই বা কে শুনবে। এখানে বিনায়ক বসু সেই রোলে, যে শঙ্করের যে অ্যাসিস্ট্যান্ট, তিনি ফুল ফ্লেজেড পুলিশ অফিসার, তিনি রহস্যগুলো চৌবে সাহেবের সামনে এনে দেন। এবং চৌবে সাহেব হচ্ছেন কিন্তু আর্মশেয়ার ডিটেকটিভ, তিনি ওই খুব ম্যাগনিফাইং গ্লাস দিয়ে ধুলো দেখে যে করছেন তা তা নয়। নয়, হ্যাঁ, তিনি বসে ভেবে, এবং তিনি বারবার বলেন যে অপরাধীকে ধরতে গেলে নিজেকে অপরাধী হতে হয়। এটা হ্যাঁ। আমার কথা না, এটা সম্ভবত চেস্টারটনের কথা, ফাদার ব্রাউনের কোনো গল্প উনি বলেছিলেন, যে অপরাধীকে ধরতে গেলে নিজেকে অপরাধী হতে হয়, এবং নিজের মনে মনে অপরাধের সিনটাকে ভেবে নিয়ে চৌবে সাহেব সেটা ধরেন। তো তুমি কি মানে তুমি নিজে কি পাখি বা পশু এগুলো ছবি তুলতে ভালোবাসো, যেটা নীল চ্যাটার্জির মধ্যে তুমি দিয়েছো? ভীষণ ভীষণ, ছবি তোলার থেকেও আমি সারাদিন পড়েই থাকি নেচার নিয়ে, মানে পাখি দেখা আমার হবি। অন্যান্য বিষয় আমি যা বই পড়ি, আমি ফিকশন খুব কম পড়ি, নন ফিকশন তুমি বেশি এবং পড়ো, সেটাও বেশি হচ্ছে প্রাণী জগতের উপর, প্রাণী জগতের উপর। যেটা নীল চ্যাটার্জি হচ্ছে সৈকত মুখোপাধ্যায়, নীল চ্যাটার্জি সৈকত মুখোপাধ্যায়, এটা একদম। এবং নীল চ্যাটার্জির গল্পে তুমি দেখো, যেহেতু তোমাদের এখানেই হয়েছে কয়েকটি গল্প, সেই জন্য বলতে অসুবিধা নেই, যে নীল চ্যাটার্জিতে ডেলিভারেটলি একটা জিনিসই আমি করি, সেটা হচ্ছে ইনফো ডাম্পিং না করে এক একটা নীল চ্যাটার্জির গল্পে এক একটা ভূপ্রকৃতি, সেখানকার যে ফ্লোরা অ্যান্ড ফনা, মানে উদ্ভিদ জগৎ এবং জীব জগৎ, এইগুলোকে এমনভাবে নিয়ে আসি যাতে ছোটরা একটু এই ব্যাপারে ইন্টারেস্টেড হয়। যদি হয় তাহলে সেটা আমার সৌভাগ্য। মানে কোনোটায় একটা কোরাল আইল্যান্ডের ভূপ্রকৃতি আসছে, কোনোটায় আমাদের হিমালয়ের যে তুষার ক্ষেত্র, ট্রি লাইনের ওপরের, সেখানকার ভূপ্রকৃতি আসছে, এইভাবে। কয়েকদিন আগে গেল ওয়ার্ল্ড বুক ডে, তো এখন আমরা দেখছি যে অডিও স্টোরির খুবই বাড়বাড়ন্ত, মানে যে কেউ একটা অডিও চ্যানেল খুলে ফেলছে। ইনফ্যাক্ট আমাদেরও প্রায় 16 বছর হয়ে গেল, আর অনেকে খুলে। তোমার কি মনে হয় যে মানে অডিও স্টোরি এত কেন বাড়ছে? লোকে কি বই পড়ছে না, শুনতে ভালোবাসছে? মানে হোয়াট ইজ দিস ফেনোমেনন, যেটা এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছে আরো? কেন এটা হচ্ছে? এটা তো কি হওয়ারই ছিল? একটা জিনিস হচ্ছে যে মানুষ প্রকৃতিগতভাবে খুব অলস প্রাণী। তুমি যদি কাউকে চামচ দিয়ে খাওয়াও, সে কিছুদিন বাদে চামচ দিয়েই খেতে চাইবে, সে আর হাত দিয়ে খেতে চাইবে না। তো অডিও স্টোরির একটা অদ্ভুত এই একটা এত আরাম আছে না শোনা, যে তোমাকে পাতা উল্টাতে হচ্ছে না, খাড়া হয়ে বসে থাকতে হচ্ছে না, তুমি ড্রাইভ করতে করতে একটা আস্ত উপন্যাস তুমি শুনে ফেলতে পারছো। এই আরামটা তো নিঃসন্দেহে একটা ব্যাপার, বড় ব্যাপার। অডিও স্টোরির টানের সময়ের অভাবটা একটা বড় ব্যাপার, বইয়ের অ্যাভেলেবিলিটি একটা বড় ব্যাপার, বই রাখার জায়গার সমস্যা। কিছুটা তুমি বলতে পারো যে এটা তো ইবুকও একটা সমাধান বটে, কিন্তু ইবুকও পড়তে গেলে কিন্তু তোমাকে অন্য কাজ ফেলে পড়তে হবে। হ্যাঁ, কিন্তু মানে কিন্তু ইবুক পড়া আর বই পড়া, ওই একটা পাতা কড়কড়ে নতুন পাতা উল্টানো, ওই পাতার একটা গন্ধ, যেটা আমরা নর্মালি বলি, শুনতে খুব ক্লিশে লাগে, বাট বইয়ের একটা আলাদা চার্ম আছে। তো দ্য ফিজিক্যাল ট্যাঞ্জিবল বুক, যেটা ইবুকে তোমার শুধু জাস্ট সোয়াইপ করলে পড়বে আর কি। আমি না একটা কথা খুব ফ্র্যাঙ্কলি নাকি তোমার কি মনে হয়? আমি মানে আমার বয়স হয়েছে অনেক, কিন্তু আমি এই বইয়ের পাতার গন্ধটা ইত্যাদি ব্যাপারগুলো আমি খুব একটা ফিল করি না। আমার ইবুক আমার ভীষণ প্রিয়, আমার মোবাইল ভর্তি ইবুক রয়েছে, এর অনেক সুবিধা রয়েছে। হ্যাঁ, প্রচুর সুবিধা। ঠিক। সব থেকে বড় সুবিধা হচ্ছে জায়গা। হ্যাঁ, আমার বাড়িতে এখন এমন অবস্থা যে নতুন বই রাখার জায়গা নেই, ফলে আমাকে বাধ্য হয়ে ইবুক, খুব যে দামের তফাৎ পড়ে তা না, প্রিন্টেড বুক এবং ইবুকে, কিন্তু জায়গার অভাবটা একটা বড় ব্যাপার। আমি পড়তে সমানই স্বাচ্ছন্দ্য বোধ করি, থেকে যায় ইবুকটা, থেকে যায়। এইটা তো মানে আজীবন থেকে যাবে, না ছিঁড়ে, হারিয়ে যায় না নষ্ট হয়ে, থেকে যাবে। তুমি ভবিষ্যতে আর কিছু, মানে আর কোনো এরিয়াতে যাওয়ার কথা ভাবছো? মানে লেখার ক্ষেত্রে বলছি আমি আর কোনো এরিয়াতে নতুন করে যাওয়ার কথা না নতুন করে, ভাবলেও, হ্যাঁ, মানে যেগুলো ছেড়ে এসেছিলাম অনেকদিন আগে, আমার মানে একদম লেখালেখির শুরুতে আমি একই সঙ্গে বাণিজ্যিক পত্রিকা এবং লিটল ম্যাগাজিনে লিখতাম।
লিটল ম্যাগাজিনের লেখাগুলো কিন্তু অনেক পরীক্ষা নিরীক্ষামূলক লেখা ছিল, অর্থাৎ ফর্ম নিয়ে সেখানে অনেক পরীক্ষা ছিল। কখনোই নন্দনগুণ যেটা পাঠযোগ্যতা, যেটা পাঠকের ভালো লাগা, সেটাকে নস্যাৎ করে দিয়ে নয়, সেটাকে রেখে, স্টোরিকে রেখে বলার ভঙ্গিটার মধ্যে যে নানা রকম পরীক্ষা বা শব্দ ব্যবহারে যে নানা রকম পরীক্ষা, এগুলো আমি একসময় করতাম, মাঝখানে অনেকদিন করা হয়নি বিভিন্ন কারণে। আমার সেইখানটা আরেকবার ফিরে যাওয়ার ইচ্ছে আছে। এই নিয়ে আচ্ছা। আমার একবার মানে রঙ্গন চক্রবর্তীর সঙ্গে একবার কথোপকথন হয়েছিল। উনি আমাকে বলেছিলেন না কি কি পড়ো ইত্যাদি ইত্যাদি, তো আমি কিছু বইয়ের কথা বলেছিলাম, ভারী ভারী বই ন্যাচারালি, যেহেতু ইংলিশ সাহিত্যের ছাত্র। তো উনি বলেছিলেন ও আচ্ছা, মানে তখন আমি জানতাম না যে উনি নিজেও ইংরেজি সাহিত্যের ছাত্র। আচ্ছা, এই জন্যই এত তৎসম সংস্কৃত শব্দ টব্দ ব্যবহার করে। তখন আমার বয়স কম, আমি বলেছিলাম দেখুন রঙ্গনদা, একটা কথা বলি, সেটা হচ্ছে ওই শব্দগুলো ব্যবহার করবো বলেই না আমি গল্প লিখি, কাজে ওগুলোকে কোনোদিন পাল্টাবেন না। এবং বিশ্বাস করো, উনি থাকাকালীন আমি অন্তত 10-15টা গল্প ওই পাতায় লিখেছি। উনি কিন্তু উনি বুঝেছিলেন যে হ্যাঁ। সেন্টিমেন্ট, হ্যাঁ, যে সত্যি তো এরকম তো হতেই পারে, কারোর শব্দ নিয়ে তো একটা আসক্তি থাকতেই পারে। আর আমাদের বাংলা শব্দভাণ্ডার এত রিচ, এত সুন্দর। সেটা কি তোমার মনে হয় এখন আস্তে আস্তে পাল্টাচ্ছে বাংলা ভাষা বলার ধরন? যেখানে এই কাজগুলো হচ্ছে সেগুলো আমাদের খুব চোখের সামনে আসে না, বেশিরভাগ লিটল ম্যাগাজিনে হয়তো, এবং কবিতায় তো হচ্ছে, কবিতা তো বরাবর কবিতায় তো হচ্ছে, শব্দ নিয়ে, ঠিক। শব্দই তো কবিতার প্রাণ। কাজেই কবিতা, লিটল ম্যাগাজিনের গল্প এইসব জায়গাতেই হতো, এসব জায়গাতেই হচ্ছে। বাণিজ্যিক পত্রিকায় কোনোদিনই তো খুব পরীক্ষামূলক লেখা তো হয় না। কোন এক জায়গায় সত্যজিৎ রায় বলেছিলেন যে মানে আমাদের অডিয়েন্স অতটা ইভলভ নয়। আমি সেটা জানি না, আমি আমার কথা বলছি না, কিন্তু তোমার কি সেটা মনে হয় যে আমাদের অডিয়েন্স বা লিসনার বা যারা পড়ছেন না, আমার যেটা মনে হয় সেটা হচ্ছে যে তাদেরও একটা নেয়ার ক্ষমতা? কান্ট্রির অডিয়েন্সকে না আরেকটা কান্ট্রির অডিয়েন্সের সঙ্গে তুলনা করা কখনোই ঠিক নয়। যেটা আবার সত্যজিৎ রায়ের উল্টো দিকে কমল কুমার মজুমদারের মতো লোকেরা অনেকবার বলে গেছেন, যে আমাদের সিনেমা আমাদের মতোই হোক না, আমাদের যে ট্র্যাডিশন আছে সেটা যদি আমার সিনেমায় ঢোকে তাহলে অসুবিধা কি? সেখানে যদি পটকথার মতো কিছু হয়, সেখানে যদি মানে পটচিত্র দেখিয়ে যে গল্প বলার মতো যদি কিছু হয়, মানে যদি সেটা রুটেড ইন আওয়ার কালচার হয়, তাহলে অসুবিধা কি? তখনই কিন্তু আর তুলনার ব্যাপারটা থাকে না। সত্যজিৎ আসলে আপাদমস্তক হলিউডি সিনেমা দিয়ে তো দীক্ষিত ছিল, হলিউডের, হ্যাঁ। মানে একদম শুরু থেকেই। ফলে ওনার ওই তুলনামূলক ভাবে হয়তো এই ব্যাপারটা আমি শুনেছি ইন্টারভিউটা, হ্যাঁ, তো এটা হয়তো ওনার মনে হয়েছিল। কিন্তু আমার যেটা মনে হয় যে সব থেকে ভালো হতো যদি আমরা নিজেদের একটা সিনেমার ঘরানা ইভলভ করতে পারতাম। কেউ কেউ চেষ্টা করেও ছিলেন, আনফরচুনেটলি সেটা কি ঋত্বিক ঘটক খানিকটা করতে পেরেছিলেন? ঘটক করেছিলেন, ওদিকে তো শ্যাম বেনেগাল, হ্যাঁ। করেছেন। অমল পালেকারের থোড়ি সি রুমানি হো যায় তুমি যদি দেখো, হ্যাঁ, হ্যাঁ, ওখানে দেখবে কবিতায় কথা বলছে সবাই, হ্যাঁ, ছড়ায়। এগুলো তো আশ্চর্য কাজ, কিন্তু আশ্চর্য হয়ে রয়ে গেল, হ্যাঁ। খুব একটা জনপ্রিয় হলো না। এবার জনপ্রিয় হলো না, এবং সেই মিডল অফ দ্য রোড সিনেমা বা যদি বলি সাধারণ মানুষের সিনেমা বা ফিল্ম এখন তো আর হয় না। এখন অনেক বেশি ম্যাসকুলাইন বা ট্রেন্ড চালু হয়েছে একটা, যদি বলি সিনেমার ক্ষেত্রে। সাহিত্য কি তার একটা প্রতিফলন আসছে? এটাই আমি এটা বুঝতে তোমাকে পারছি প্রশ্ন না। করছি। হ্যাঁ, এটা আমার 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 ভয় হচ্ছে, কারণ আমি তো চারদিকে যা দেখছি তাতে আমি বুঝতে পারছি না যে তুমি এমন একটা জায়গায় বসে আছো যেখানে তোমাকে সাহিত্য নিয়ে, হ্যাঁ, এবার সেই সিনেমা আর সাহিত্য আসছে নিয়ে না। তোমাকে হ্যাঁ, কাজ মানে করতে হচ্ছে। আমার আজকে বয়স ধরো 48 বছর। হুম, আমি যে সিনেমা দেখে বড় হয়েছি বা সেটা এখন আর দেখতে পাই না চারদিকে। হুম। সেটা কি তোমার মনে হয় সেটা সাহিত্যে আস্তে আস্তে আসবে? আমার সেটা ভয় হয়। পপুলার যে সাহিত্যটা এখন, সেটা ভীষণভাবে কিন্তু সিনেমা বা সিনেমার থেকেও বেশি টিভি সিরিয়ালের মতো লাগে না? আমার তো লাগে। লাগে, এবং কিরকম যেন একটা চটজলদি খুন হয়ে যায় লোকে, চটজলদি কোনো কিছু যেন না, জাস্ট একটা প্রেমের গল্প ক্লিকে। অনেকটা টিভি সিরিয়ালের মতো প্রেমের গল্প লাগে। তাই তার হয়, মানে হ্যাঁ। মানুষের মনোজগৎ নিয়ে যে লেখাটা, সেটা ক্রমশ হারিয়ে যাচ্ছে। এখন বড্ড ঘটনা কেন্দ্রিক, ডায়লগ নির্ভর, হুম। এবং এই আর কি, মানে ঠিক আছে। সত্যজিৎ রায় বলতেন না যে মানে দ্য বেস্ট অফ দ্য ফিল্মস হচ্ছে যাতে ডায়লগ কম। কিন্তু এখন সাহিত্য এখন- বড্ড ডায়লগ, এখনকার এই মুহূর্তের যে পপুলার সাহিত্য, পপুলার সাহিত্য। আর সবসময় একটা আলাদা সমান্তরাল একটা ধারা রয়েছে। এবার আমি যেটা ভাবি সেটা হচ্ছে, আমার যদি এটা না পছন্দ হয়, আমি আরেকটা পড়বো, অন্যরকম ঘটনাটা পড়বো, আমাকে একটু খুঁজে নিতে হবে, এই আর কি। তো আছে তো বটে, এই মুহূর্তেই তো 'সাতগার হাওয়াতা তীরা' লেখা হচ্ছে। এই মুহূর্তে, হ্যাঁ। এই মুহূর্তে, হ্যাঁ। এই মুহূর্তে 'সাতগার হাওয়াতা তীরা' লেখা হচ্ছে। 'সাতগার হাওয়াতা তীরা' 'সাতগার হাওয়াতা তীরা'
চৌবে সাহেব বা নীল চ্যাটার্জি বা অন্যান্য চরিত্র কি কখনো তন্ত্রের সাহায্য নেবে? নিলে বড় জোর পৌষ্টিক তন্ত্র নিতে পারে, এছাড়া তন্ত্র নিয়ে তোমার টেক কি? খুব ভালো বলতে পারবো না, কারণ আমার তো একদম পড়া নেই। যেটা পড়া নেই সেটা নিয়ে বলি কি করে। অভিক সরকারকে একজন এক্সপোনেন্ট ধরা হয় তন্ত্রভিত্তিক লেখার। অভিকের লেখা আমি পড়েছি, আমার খুব ভালো লাগে, কারণ অভিক হচ্ছে একজন আসল সাহিত্যিক আর কি, মানে ওর ন্যারেটিভের মধ্যে সেই গুণ রয়েছে। হ্যাঁ, মানে তন্ত্র ছাড়াও সাহিত্য গুণ আছে। সাহিত্য গুণটা রয়েছে, এটা যদি হয় ঠিক আছে। শ্যামল ঘোষের কথা জানো কিনা জানি না, ওনার কিছু তিব্বতী পুঁথি ইত্যাদি বই আছে, এগুলো হ্যাঁ। পড়েছি। সাহিত্য হিসেবেই আমার অত্যন্ত ভালো লেগেছে। তার বাইরে আমার যেহেতু খুব বেশি পড়া নেই, আমি বলতে পারবো না। কিন্তু একটা জিনিস আমি বলি, যে একজন সাহিত্যিক তার উপাদান কোত্থেকে জোগাড় করবেন এটা নিয়ে তো পাঠকের সমালোচনা করার কোনো জায়গা নেই। পাঠক পড়বে বা পড়বে না, এই তো। কিন্তু ওটা নিয়ে লেখা হচ্ছে কেন, এটা বোধহয় বলা যায় না কোনো সাহিত্যিককে। ড্যান ব্রাউন যদি, মানে কি বলবো, অ্যান্টিক্রাইস্ট বা ইয়ে নিয়ে লেখে, যদি লিখতে পারেন, তিনিও তো এক ধরনের তাদের যে তন্ত্র, ঠিক, তাতে ডুব দিয়ে তিনি তো এতগুলো ঠিক, লেখা লিখে ফেললেন জনপ্রিয়। ঠিক। তা আমাদের এখানে এটা ট্যাবু হবে কেন? তন্ত্র নিয়ে লিখুন, যা ইচ্ছে নিয়ে লিখুন, কিন্তু আমার কথা হচ্ছে যে সেটাকে সাহিত্য হতে হবে। তার মানে তুমি এটাও বলছো যে জনপ্রিয় হওয়া মানেই যে সেটা সাহিত্য গুণ আছে তাও নয়, তাই তো? না না, একদমই না, একদমই না। মানে আজকাল তো অনেক কিছু জনপ্রিয় হচ্ছে যার অনেক সমালোচনা হলেও হতে পারে। জনপ্রিয় হয়েছে, এটাই তো এক ধরনের পাঠক বা উপভোক্তার কাছে ভীষণ নিন্দনীয় ব্যাপার। এ বাবা, তোমার লেখা জনপ্রিয়, তাহলে তো তুমি খাজা লেখক। এটা তো নয়। না, সেটাও নয়। জনপ্রিয় হতে গেলেও তো কিছু ক্যালিবার লাগে, মানে লাগে। সম্ভব গুণ লাগে। আমি তোমাকে বলছি যে তুমি আমি বলছি একটা কয়েনের তো দুটো দিকও আছে। হুম, জনপ্রিয় ভালো হতে পারে, জনপ্রিয় খারাপও হতে পারে। হ্যাঁ, বিশেষ করে আমি বলছি জর ফিকশন, মানে যেখানে স্পেকুলেটিভ ফিকশন, মানে যেখানে তোমাকে শূন্যের মধ্যে প্রাসাদ গড়তে হচ্ছে, সেখানে যে কি প্রচন্ড ক্ষমতা লাগে একজন লেখকের, এটা তো তুমি সাহিত্যের ছাত্র, তোমাকে তো আমার বোঝাবার কিছু নেই। না না, মানে একজন রে ব্র্যাডবেরি, আমার অনেক দিনের ইচ্ছে যে রে ব্র্যাডবেরির পুরো লেখা থেকে তার উপমাগুলোকে এক জায়গায় করে আমি একটা প্রবন্ধ লিখি। মানে আমি কবিতাও লিখি, তুমি হয়তো মানে আমি কবিতার পোকা, আমি কবিতাই আমার ফার্স্ট লাভ, কিন্তু খুব কম কবিতায় আমি এরকম উপমা পেয়েছি রে ব্র্যাডবেরির লেখা যা পেয়েছি। অথচ তিনি তো পপুলার ফিকশন। ঠিক আছে, থ্যাংক ইউ। আজকে অনেক আড্ডা মারার জন্য তোমার সঙ্গে ভালো লাগলো, অনেক কথা বলে। অনেকদিন বাদে এলাম এই অফিসে, অনেকদিন বাদে এলে, এক্স্যাক্টলি। দারুণ এনজয় করলাম, যেরকম করি। ঠিক আছে, মানে অন্যদের সঙ্গে আমিও শুনবো নিশ্চয়ই, এবং আবার আড্ডা হবে তোমার সঙ্গে। প্লিজ, নমস্কার। নমস্কার।